আসসালামু আলাইকুম। সুপ্রিয় সরকারি চাকরি প্রার্থীগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মিলন স্যার। আমি মূলত এবং প্রধানত একজন প্রফেশনাল বিসিএস এর শিক্ষক। বিসিএস ক্যাডার অফিসার হিসেবে যারা চাকরি পেতে চান তাদেরকে আমি প্রস্তুত করি। প্রতি বছর আমার কাছে বিসিএস এর সেবা নিয়ে, স্পেশালি বিসিএস এর ভাইবা পড়ে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেয়েছেন। একই সাথে নন ক্যাডার সহ অন্যান্য সরকারি যে চাকরিগুলো রয়েছে অনেকে পেয়েছেন এবং পাচ্ছেন। আপনারা যারা সরকারি চাকরি প্রার্থী, স্পেশালি আপনারা যারা এই যে চাকরিগুলো আমি আপনাদেরকে বোর্ডে দেখাচ্ছি, এই চাকরিগুলোর মধ্যে প্রথমে খাদ্য অধিদপ্তর, জীবন বীমা কর্পোরেশন, অলরেডি হিউজ পোস্টের সার্কুলার হয়েছে এই দুটি চাকরির ক্ষেত্রে এবং অনেকে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন বা করবেন। তারপরে আগামীতে যে সার্কুলারটা আসতে চাচ্ছে বড় আকারে, সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক এবং সেটা হচ্ছে এনটিআরসি। তো গত পর্বে আমি আপনাদেরকে এই চাকরিগুলোর এমসিকিউ পদ্ধতিতে কিংবা রাইটিং পদ্ধতিতে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, কোন কোন টপিকগুলো পড়বেন, বাংলাতে কোন কোন টপিক, ইংরেজিতে কোন কোন টপিক, ম্যাথে কোন কোন টপিক, তারপরে বাংলাদেশি অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্স এবং আইসিটি থেকে কোন কোন টপিকগুলো ফোকাস করবেন তার একটা সাজেশন দিয়েছি। আজকে আমি আপনাদেরকে সাজেশন দিব যে এই চাকরিগুলোর জন্য আপনি যখন ভাইবা ফেস করবেন, মনে রাখবেন বিসিএস সহ যে কোনো একটি সরকারি চাকরি পাওয়ার জন্য আপনাকে, সেটি প্রাইভেট চাকরি বলেন, সেটি গভর্নমেন্ট চাকরি বলেন, নন গভর্নমেন্ট চাকরি বলেন, আপনাকে সর্বশেষ ভাইবা বা মৌখিক পরীক্ষা ফেস করতেই হবে। মৌখিক পরীক্ষায় যদি আপনি আপনার তথ্যগত কোনো ত্রুটি থাকে, আচরণগত কোনো ত্রুটি থাকে এবং আপনার মধ্যে এডুকেট ম্যানারে যদি ঘাটতি থাকে, কোনোভাবে ভাইবা বোর্ডের সামনে আননোয়িংলি কিংবা নোয়িংলি যদি বোর্ডের সাথে আপনি কোনো প্রকার মহা অপরাধ করে বসেন, বিশেষ করে তর্ক করেন, বোর্ডের সাথে বিয়াদবি করেন, একটু বেশি স্মার্টনেস শো করার চেষ্টা করেন, নার্ভাস হয়ে যান, তাহলে আপনি আলটিমেটলি মৌখিক পরীক্ষায় ফেল করবেন। যেহেতু ভাইবা নিয়ে আমার রিসার্চ দীর্ঘদিনের, 29 বিসিএস থেকে আমি ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, তাই এই সমস্ত কোর্সের জন্য যারা নিজেদেরকে প্রস্তুতি নিচ্ছেন চাকরির জন্য, তাদেরকে আমি এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি কিংবা রাইটিং পদ্ধতিতে রিটেন এবং মৌখিক, এই তিনটা পরীক্ষার একটা কম্বাইন কোর্স চালু করেছি। তো এই কম্বাইন কোর্সের মধ্যে থাকছে যারা প্রাইমারি চাকরি প্রার্থী, তাদের দুইভাবে পরীক্ষা দিতে হয়। একটা এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা 75 মার্কসের, 25 মার্কসের ভাইবা। এনটিআরসি এ টোটাল 220 নম্বরের পরীক্ষা হয়, মৌখিক পরীক্ষা হয় 20 নম্বরের, নিজের সাবজেক্টের উপর 100 নম্বরের লিখিত পরীক্ষা, আর এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের পরীক্ষা। একই সাথে খাদ্য অধিদপ্তর, জীবন বীমা, এই চাকরিগুলোর পরীক্ষা কি হবে, আপনাকে মৌখিক পরীক্ষা দিতে হবে। এই চাকরির পরীক্ষাগুলোতে আপনাকে রাইটিং পদ্ধতিতে লিখিত পরীক্ষা দিতে হবে, এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। তাহলে যে কোনো একটি সরকারি চাকরি পাওয়ার জন্য আপনি যদি মনে করেন যে আমি আগে প্রিলিমিনারি বা এমসিকিউ পাস করি, পরে আমি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেব, আই থিঙ্ক ইউ উইল মেক আ মিস্টেকেন। আপনাকে প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ ইউর প্রিপারেশন শুড বি কম্বাইন্ড টু গেট আ গভর্নমেন্ট জব ইন বাংলাদেশ অ্যাসপেক্ট। যে কোনো একটি সরকারি চাকরি পাওয়ার জন্য ইউর প্রিপারেশন শুড বি কম্বাইন্ড। তো আমার এই কোর্সগুলোতে খাদ্য অধিদপ্তর, জীবন বীমা কর্পোরেশন, প্রাইমারি, এনটিআরসি, এই কোর্সগুলোতে আমার ভর্তি চলছে। আমি বাংলাদেশে প্রথমবারের মতো, আমি মিলন স্যার, আমি যেহেতু বিসিএস অফিসারদেরকেও প্রস্তুত করি, তাই যারা এই কোর্সটি করতেছেন আমার কাছে মিলনস বিসিএস কেয়ার এই প্ল্যাটফর্মে 3টা কোর্সই থাকবে। এখানে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি, রাইটিং পদ্ধতিতে লিখিত এবং ওরাল সিস্টেমে মৌখিক, এই 3টা পরীক্ষার একটা কম্বাইন্ড কোর্স আমি অফার করেছি। তো গত পর্বে প্রাইমারি, এনটিআরসি, তারপরে অন্যান্য যে সরকারি চাকরিগুলো, বিশেষ করে খাদ্য অধিদপ্তর, জীবন বীমা, যেটা সম্প্রতি সার্কুলার দিয়েছে, আগামীতে অনেকগুলো সার্কুলার দিবে, এনএসআই, বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরিগুলো, সেই চাকরিগুলোর বাংলা, ইংরেজি, ম্যাথ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল, জেনারেল সায়েন্স এবং আইসিটি থেকে কোন কোন টপিকগুলো পড়বেন তার একটা সাজেশন দিয়েছি। আজকে আমি আপনাদেরকে বুঝাবো যে এই চাকরিগুলোর জন্য যে ভাইবার প্রস্তুতি নিতে হয়, ভাইবা বোর্ডে কারা থাকেন, ভাইবাতে কেমন টাইপের প্রশ্ন করা হয়, এর একটা প্রস্তুতি যে নিতে হয়, আর ভাইবাতে ফেল করলে আপনার সমস্ত অর্জন যে বৃথা, সেটি সম্পর্কে আমি আপনাদেরকে আজকে আমি হাইলাইট করব। তার আগে আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি টেস্টের জন্য একটা গাইড বই মুখস্থ করলে কিন্তু চলে। যদিও আপনাকে সেই প্রশ্নগুলো নিয়ে রিসার্চ করতে হয়, বিগত পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসছে এটা নিয়ে আপনার রিসার্চ করতে হয়। আপনি যদি নিজে রিসার্চ করার সময় না পান, তো যারা এই ব্যাপারে দক্ষ, অভিজ্ঞ, তাদের শরণাপন্ন হতে হবে। ওই এমসিকিউ পদ্ধতিতে যে তথ্যটি আপনি পড়েছেন, সেটা কিন্তু আপনাকে রাইটিং পদ্ধতিতে লিখিত পরীক্ষায় লিখতে হবে। ধরুন বাংলাতে আপনাকে প্রশ্ন আসলো যে বাংলা সাহিত্যের আদি বা প্রাচীনতম নিদর্শন কোনটি, সেটি হচ্ছে অপশন থাকলো, তাহলে সেটির উত্তর কী হবে, চর্যাপদ। ওইটাই কিন্তু আপনাকে লিখিত পরীক্ষায় লিখতে হতে পারে যে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম কি, সেটি কবে আবিষ্কৃত হয়।
তাহলে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ, সেটি 1907 সালে আবিষ্কৃত। অর্থাৎ এইটাই লিখিত পরীক্ষা, আবার এইটাও কিন্তু এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি টেস্ট। তারপরে হয়তো বা আপনাকে একটা ভাব সম্প্রসারণ দিতে পারে লিখিত পরীক্ষায়, যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটা এনএসআই পরীক্ষায় ভাব সম্প্রসারণটা এসেছে। এটা লিখিত পরীক্ষায় লিখতে হবে ভাব সম্প্রসারণ আকারে। আবার এটা হয়তো এমসিকিউ আকারে থাকতে পারে, এটা কোন পত্রিকার কথা, এটা শিক্ষা পত্রিকার কথা। ইংরেজির ক্ষেত্রেও ঠিক তাই। হয়তো আপনাকে একটা গ্রামার থেকে প্রশ্ন আসতে পারে, একটা মানে গ্যাপ ফিল আপ আকারে আসতে পারে, ওইটা আপনাকে 5টা প্রশ্ন রাইটিং আকারে আসতে পারে। একই সাথে আপনার বাংলাদেশের অ্যাফেয়ার্স থেকে হয়তো আপনাকে প্রশ্ন হতে পারে বাংলাদেশের নির্বাহী বিভাগের প্রধানকে, সেটি এমসিকিউ আকারে আসতে পারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি। নির্বাহী বিভাগের প্রধানকে রাষ্ট্রপতি, প্রকৃত প্রধানকে প্রধানমন্ত্রী। এইটা হয়তো বা আপনাকে লিখিত পরীক্ষায় লিখতে হতে পারে বাংলাদেশের রাষ্ট্রের অর্গান কয়টি এবং কী কে, তারপরে 3টি অর্গানের প্রধানকে। তো বাংলাদেশ নামক রাষ্ট্রের 3টি অর্গান আছে। একটা হচ্ছে এক্সিকিউটিভ মানে নির্বাহী বিভাগ, লেজিসলেচার মানে আইন বিভাগ, জুডিশিয়ারি মানে বিচার বিভাগ। নির্বাহী বিভাগের প্রধান হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি, প্রকৃত প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, আইন বিভাগের প্রধান মাননীয় স্পিকার, বিচার বিভাগের প্রধান প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও ঠিক একইভাবে হয়তো প্রশ্ন আসতে পারে এমসিকিউ আকারে, যে কিয়েভ কোন দেশের রাজধানী, এটা ইউক্রেন। এটা হয়তো আপনাকে পরীক্ষা আসতে পারে নিম্নের 5টি দেশের রাজধানীর নাম লিখুন। হয়তো ইউক্রেনের রাজধানীর নাম কি, রাশিয়ার রাজধানীর নাম কি, আমেরিকার রাজধানীর নাম কি। আমি বোঝাতে চাচ্ছি যে কিভাবে এমসিকিউ এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। ঠিক এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষায় জিজ্ঞাসা করবে। তো মৌখিক পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়, এটি হয় অ্যানালাইটিক্যাল, এটি হয় ক্রিটিক্যাল, এটি হয় ইনফরমেটিভ। তো সাম্প্রতিক সময়ে যে কোনো চাকরির মৌখিক পরীক্ষাতে ইনফরমেটিভ প্রশ্নের পরিবর্তে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন করা হচ্ছে। যেমন আপনি কেন এই খাদ্য অধিদপ্তরে চাকরিতে আবেদন করেছেন, এই চাকরিটি আপনি কেন পেতে চাচ্ছেন, আপনাকে কেন এই চাকরিতে আমরা নিয়োগ দেবো। একই সাথে জীবন বীমা কর্পোরেশনের ক্ষেত্রেও তাই। বলুন তো এটি কোন মিনিস্ট্রির আন্ডারে। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে, অধিদপ্তর থেকে প্রশ্ন করতে পারে। আমার অসংখ্য স্টুডেন্ট, আমি আপনাদেরকে একটা ফাইল দেখাচ্ছি। বাংলাদেশে বিসিএস কোর্সের, অনলাইন বিসিএস কোর্সের ভাইবা কোর্সের পায়োনিয়ার আমি মিলন স্যার। আপনারা জানেন যে 2020 সালে বাংলাদেশে করোনা আঘাত করবার পরে সর্বপ্রথম বাংলাদেশে বিসিএস এর ভাইবা কোর্স আমি চালু করছি 40তম বিসিএস থেকে। আমার দেখা দেখি এখন অনেকে ভাইবা পড়াই। সারা বাংলাদেশে প্রাইমারি ভাইবা কোর্সের পায়োনিয়ার আমি মিলন স্যার। দেখেন যে ফাইলটা, এটা 2022 সালের মে মাসে আমি 2টা ব্যাচ পড়িয়েছিলাম প্রথমে। এরপর আমি বিভিন্ন প্রতিষ্ঠানে আমি ভাইবা পড়াচ্ছি বা ভাইবা পড়িয়েছি। এনটিআরসি ভাইবা কোর্সের পায়োনিয়ার আমি মিলন স্যার। বিসিএস, প্রাইমারি, এনটিআরসি এই সমস্ত ভাইবা কোর্সের পায়োনিয়ার, উদ্যোক্তা শুরুটা আমার হাত ধরে হয়েছে। কাজে ভাইবা নিয়ে আমার দীর্ঘদিন যেহেতু রিসার্চ আছে, ভাইবাতে একজন প্রার্থী ভাইবা বোর্ডে প্রবেশ, অবস্থান, প্রস্থান, ভাইবা বোর্ডের প্রতি কনসেন্ট্রেশন, না পারলে বিনয়ের সাথে কীভাবে স্যার বলা, কার প্রতি কীভাবে মনোযোগ দেওয়া, কোনটি ইনফরমেটিভ প্রশ্ন, কোনটি ক্রিটিক্যাল প্রশ্ন, কোনটি টেকনিক্যাল প্রশ্ন, কোন প্রশ্নের উত্তর কতটুকু দিতে হয়, কোন জায়গায় রাইট স্যার বলতে হয়, কোনটা ইয়েস স্যার বলতে হয়, কোন জায়গায় বলতে হয় সরি স্যার এই ব্যাপারে আমার জানা নেই, কোন জায়গায় বলতে হয় সরি স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, উত্তরটি পারলেও কীভাবে সংক্ষেপে আপনি দিতে পারেন। আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনাকে কেন এই চাকরিতে আমরা সুপারিশ করব, আপনার মধ্যে স্পেশাল কী কোয়ালিটি আছে চাকরিটি পাওয়ার জন্য, এইগুলোর উত্তর কিন্তু আমার ভাইবা ক্লাসে আপনাকে আমি প্রস্তুত করব। তো আমি আপনাকে এই যে ভাইবা কোর্সগুলো, খাদ্য অধিদপ্তর, জীবন বীমা, প্রাইমারি, এনটিআরসি, এগুলো আলাদা আলাদা আমার ভাইবা কোর্স আছে। বাট যারা খাদ্য অধিদপ্তর, জীবন বীমা, প্রাইমারি, এনটিআরসি এই কোর্সগুলো যারা আমার কাছে করতে চান তাদেরকে আমি কম্বাইন্ডভাবে 3টা অংশই পড়াবো। এবং বর্তমানে এই কোর্সগুলোর জন্য 50% অফারে, 50% ছাড়ে ভর্তি চলছে। আপনারা যারা এই কোর্সটি করতে চান 01712282980 এটি আমার ব্যক্তিগত ফোন নম্বর, পার্সোনাল ফোন নম্বর। এখানে আপনারা কমিউনিকেট করতে পারেন। এছাড়াও আমার ফেসবুক পেজ বলেন, ইউটিউব চ্যানেল বলেন, মিলনস বিসিএস ক্লিয়ার, এটা আমার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ। এখানে আপনারা কমিউনিকেট করতে পারেন। কাম টু দ্য পয়েন্ট, আপনাদেরকে আমি যে ভাইবা কোর্সটি করাবো, প্রথমে আপনাকে জানতে হবে যে ভাইবা জিনিসটা কি। এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা বা লিখিত পরীক্ষায় একজন প্রার্থীর ইনফরমেশন যাচাই করা হয়। রাইটিং পদ্ধতিতে লিখিত পরীক্ষা একজন প্রার্থীর তার ট্যালেন্ট বা তার মেরিট যাচাই করা হয়। বাট ভাইবা বোর্ডে একজন প্রার্থীর ওভারঅল যাচাই করা হয়, তার পার্সোনালিটি যাচাই করা হয়, তার কার্টিসি, তার এডুকেট, তার ম্যানার, সিচুয়েশন কন্ট্রোলিং পাওয়ার, সব কিছু ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে ফিজিক্যালি ডেকে যাচাই করা হয়। ভাইবাটা কি? একজন প্রার্থীকে এই ভাইবাতে ডাকা হয়
তাকে জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয়, তাকে উত্তর দিতে হয়। তো ভাইবা বোর্ডে কেমন ধরনের প্রশ্ন থাকে, ভাইবা বোর্ডে কেন একজন প্রার্থী ফেল করে, ভাইবা বোর্ডে কেন একজন প্রার্থী খারাপ করে, কেন বেশি নম্বর পায়, কেন কম নম্বর পায়, ভাইবাতে সর্বোচ্চ নম্বর পেতে করণীয় কী কী, ভাইবার গুরুত্বটাকে একটি চাকরি পাওয়ার জন্য আমি আগেই বলেছি, ভাইবাতে পাশ করা মানে আপনি চাকরি পাবেন, ভাইবাতে ফেল করা মানে আপনি চাকরি পাবেন। অসংখ্য ছেলেমেয়ে প্রাইমারি চাকরি পেয়েছে। আমি প্রাইমারি ভাইবা, আমি যদি বলি যে আমার ব্যক্তিগত প্ল্যাটফর্ম এবং আরও কিছু প্রতিষ্ঠানে, আমি নাম না বলি, প্রায় 3000 স্টুডেন্টকে আমি পড়িয়েছি ভাইবা। অসংখ্য ছেলেমেয়ে প্রাইমারিতে চাকরি পেয়েছে। অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে ওভার ফোনে, মেসেঞ্জারে, যে স্যার আপনি যেভাবে পড়িয়েছেন ভাইবা বোর্ডে আমাদের এই জাতীয় প্রশ্নগুলো করছে। শিক্ষক নিবন্ধনে আমি একাধিক প্রতিষ্ঠানে পড়িয়েছি আমার নিজের প্ল্যাটফর্মে। এই যে সর্বশেষ 18তম যে শিক্ষক নিবন্ধন যেটা হচ্ছে, এখানে প্রায় 200 স্টুডেন্টকে আমি পড়িয়েছি বা পড়াচ্ছি। এরপরে ভাইবার গুরুত্ব কী, তারপরে ভাইবা কেন আপনি আমার এই ভাইবা কোর্সটি করবেন, ভাইবা ভীতি দূর হবে, ভাইবার যে সাধারণ ভুল ত্রুটিগুলো আছে সেগুলো দূর হবে, ভাইবা বোর্ড আপনার অনুকূলে থাকবে, ভাইবাতে আপনি সর্বোচ্চ নম্বর পাওয়ার একটা আপনি পাবেন। ভাইবা বোর্ডের ম্যানার কেমন হবে, ভাইবার ড্রেস কোড কেমন হবে, ভাইবাতে কোন প্রশ্নের উত্তর কতটুকু দিতে হবে, ভাইবাতে জানা উত্তরগুলো কীভাবে বুঝিয়ে বলবেন, কোনটি ক্রিটিক্যাল প্রশ্ন, কোনটি অ্যানালাইটিক্যাল প্রশ্ন, কোনটি ইনফরমেটিভ প্রশ্ন, ভাইবাতে প্রশ্নের উত্তর না পারলে আপনি কীভাবে বিনয়ের সাথে সরি বলবেন, এই জিনিসগুলো কিন্তু আমি আপনাকে, এটা যে একটা কম্বাইন্ড কোর্স, সেই কোর্সগুলোতে আমি আপনাকে পড়াবো। কাজেই যারা সম্প্রতি যে প্রকাশিত বিজ্ঞাপন, খাদ্য অধিদপ্তর, জীবন বীমা কর্পোরেশন এবং অন্যান্য যে চাকরিগুলো আছে, NSI এবং অন্যান্য যে চাকরিগুলো সার্কুলার অলরেডি হয়েছে এবং আগামীতে হচ্ছে, এবং প্রাইমারি NTRC, সব আলাদা আলাদা কোর্স, ইন্ডিভিজুয়াল কোর্স, বাট প্রতিটা কোর্সে কিন্তু আমি 3টা সার্ভিসই দেব। রাইটিং পদ্ধতিতে লিখিত, ওরাল পদ্ধতিতে ভাইবা এবং MCQ পদ্ধতিতে প্রিলিমিনারি বা লিখিত। প্রতিটা কোর্সে 50% ছাড়ে ভর্তি চলছে। কাজে যারা ইন্টারেস্টেড আমার এই কোর্সটি করবার জন্য আমার এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন। এবং এটা আমার ইউটিউব চ্যানেল প্লাস এটা আমার ফেসবুক পেজ এবং গ্রুপ। তো সর্বশেষ একটা কথা আপনাকে বলবো, চাকরি পাওয়ার যোগ্যতা আর চাকরি আবেদন করার যোগ্যতা কিন্তু এক না। সবাই আবেদন করবে, সবাই অ্যাপ্লিকেন্ট, বাট সবাই চাকরিটি পাবে না। চাকরিটি তারাই পাবে যারা চাকরিটি পাওয়ার জন্য তাদের সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টা থাকবে। সে প্রচেষ্টার অংশ হিসাবে সে যে চাকরিটি পেতে চাচ্ছে বা পেতে যাচ্ছে, সে চাকরিটি কোন মিনিস্ট্রির আন্ডারে, এই চাকরির পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয়েছে ইতোপূর্বে, সেটা নিয়ে তাকে রিসার্চ করতে হবে। কোন কোন টপিক থেকে কতটা প্রশ্ন আসছে রিসার্চ করতে হবে। দক্ষ অভিজ্ঞ শিক্ষক যারা আছে তাদের শরণাপন্ন হতে হবে। আর যদি এগুলো করবার সময় আপনার না থাকে, তাহলে আপনি নিজে বিগত পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, টপিকগুলোকে অ্যানালাইসিস করেন। আর আপনার যে সীমাবদ্ধতা, এটা প্রত্যেকেরই আছে। আপনার মধ্যে যে সীমাবদ্ধতা আছে, আপনাদের মধ্যে কেউ হয়তো ম্যাথে স্ট্রং, কেউ হয়তো ইংলিশে স্ট্রং, কেউ হয়তো বাংলাতে স্ট্রং, কেউ হয়তো সাধারণ জ্ঞানে স্ট্রং। তো সবাই কিন্তু আলটিমেটলি সব জায়গায় সমানভাবে পারদর্শী না, এফিশিয়েন্ট না, স্কিল না। ইন দিস ওয়ার্ল্ড নোবডি ইজ আলটিমেটলি নাথিং অর এভরিথিং, এভরিবডি ইজ সামথিং। সো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর উইকনেস, দেন এমফাসাইজ অন ইট। অর্থাৎ আপনার খুঁজে বের করতে হবে আপনার দুর্বলতা কোন জায়গায়, সেই জায়গায় আপনি হাইলাইট করতে হবে। আর আপনাকে প্রচুর পরিমাণে আপনি যে চাকরিটি পেতে চাচ্ছেন সে সম্পর্কে আপনার অধ্যবসায় থাকতে হবে, পড়াশোনা করতে হবে, সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, দেশে বিদেশে কী হচ্ছে, বর্তমানে চাকরির প্যাটার্নটা কী, প্রশ্নের প্যাটার্ন কী, এটা নিয়ে আপনাকে বিস্তর পড়াশোনা করতে হবে। আর একটি সরকারি চাকরি আপনাকে পেতে হবে। আমি আবারও বলছি, আপনাকে যে চাকরি পেতে হবে তা না, আপনি উদ্যোক্তা হতে পারেন, কিন্তু দিন শেষে আমাদের দেশের যে সোশিও ইকোনমিক কন্ডিশন বা আমাদের সোশিও ইকোনমিক যে পার্সপেক্টিভ মানুষের, সেটি একটি গভর্নমেন্ট চাকরি অত্যন্ত দরকার। সেটা জব সিকিউরিটি বলেন, সোশ্যাল স্ট্যাটাস বলেন। তো সেই চাকরিগুলোর মধ্যে প্রাইমারি একটি চাকরি, যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে, NTRC চাকরি, আরও যে মিনিস্ট্রি, অধিদপ্তর, তারপরে আপনার পরিদপ্তর, কর্পোরেশন, PSC, নন ক্যাডার, এই চাকরিগুলো আপনাকে পাওয়ার জন্য বিগত পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আপনাকে ঘাটাঘাটি করতে হবে, রিসার্চ করতে হবে। তো আপনারা যারা এই প্রাইমারি, NTRC, খাদ্য অধিদপ্তর, জীবন বীমা কর্পোরেশন, NHI, এরপরে অর্থ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, তারপরে অন্যান্য মন্ত্রণালয়ে যে চাকরিগুলো প্রতিনিয়ত সার্কুলার হচ্ছে, এগুলোর বেসিক কোর্স MCQ, লিখিত এবং ভাইবা, একটা কম্বাইন্ড কোর্স। আমি আবারও চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশে সর্বপ্রথম আমি কিন্তু অফার করছি, এটা একটা কম্বাইন্ড কোর্স। এই কোর্সগুলোতে আপনারা এই মুহূর্তে যদি কেউ অ্যাডমিটেড হন, তাহলে 50% ছাড়ে ভর্তি আপনারা করতে পারবেন। হয়তো পরবর্তীতে সুযোগটা নাও থাকতে পারে। আমার সাথে কমিউনিকেট করবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।